জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব সাজা হলে ট্রাম্পকে কি কারাগারে যেতে হবে। এখন জানিয়ে দিব রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতির পরই ইউক্রেনের খার্কিভে হামলা। সর্বশেষ জানিয়ে দিব চীন ও হংকং এর কিছু কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলায় গতকাল বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতের জুরি বোর্ড। শিগগিরই বিচারক এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করবে। এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে কি কারাগারে পাঠাবে আদালত? 12 সদস্যের জুরি বোর্ড ফৌজদারি মামলায় 34টি অভিযোগের সবকটিতেই সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছেন। বিচারক মার্চেন আগামী 11 জুলাই এই মামলার রায় ঘোষণা করবেন। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে $1,30,000 ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মাধ্যমে এই ঘুষের তথ্য গোপন করেন তিনি। এই অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলায় কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে খুব কমই তাকে কারাগারে যেতে হয়। 6 সপ্তাহ ধরে শুনানি শেষে ট্রাম্পও এমন এক অভিযোগে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নিউ ইয়র্কের বিবাদীর আইনজীবী অ্যান্ড্রু ওয়েস্টেইন বলেন, অতীতে নজির বিচারক মার্চেনকে ট্রাম্পের এই ফৌজদারি মামলায় সাজার রায় ঘোষণায় হয়তো সহায়তা করবে। আদতে এটা এমন কোনো মামলা নয় যে দেশের একজন প্রভাবশালী ব্যক্তিকে সাজা দিয়ে আদালতের কারাগারে পাঠিয়ে দেবে। এই অ্যান্ড্রু 2009 সালে এমন একটি মামলার আইনজীবী ছিলেন যে মামলায় ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগে এক ব্যক্তি 3 বছরের কারাদণ্ড হয়েছিল। তবে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির কারাভোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ওয়েস্টেইন বলেন, কিন্তু ট্রাম্পের মামলা পুরোপুরি ভিন্ন। সুতরাং আমি মনে করি না ঐতিহাসিকভাবে আপনি এই মামলার দিকে তাকাতে পারেন, কারণ তিনি ছিলেন ভিন্ন আরেক মানুষ। ট্রাম্প 2000 সালে স্টর্মিকে ঘুষ দিতে তার নিউ ইয়র্ক ভিত্তিক আবাসন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিলেন, কিন্তু সেই ঘুষের অর্থ দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিপত্রে গোপন রেখেছিলেন। স্টর্মি অভিযোগ তুলছেন 1 দশক আগে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল। আইনজীবীরা বলছেন এই ঘুষের অর্থের বিষয়টি গোপন রেখে ট্রাম্প আয়কর আইন লঙ্ঘন করেছেন। তার সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা জন্মাতে পারে এমন আশঙ্কায় তিনি কাজটি করেছেন। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগই তিনি অস্বীকার করেছেন। তিনি টার্মির সঙ্গে যৌন সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি জুরি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল করবেন সেটা অনেকটাই নিশ্চিত। ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে যে কারো সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। বিবাদীর আইনজীবী ও সাবেক কৌঁসুলি সহ 6 আইনজীবী বিশেষজ্ঞ বার্তা সংস্থা রাইটার্সকে বলেছে, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকলে তাকে কারাগারে পাঠানোর ঘটনা খুবই বিরল। আর নিউ ইয়র্ক রাজ্যে ট্রাম্পের অতীতে কোনো ফৌজদারির অপরাধের রেকর্ড নেই, সুতরাং তার ক্ষেত্রে আর্থিক দণ্ড হওয়া আশঙ্কা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সাজা অসম্ভব নয়। ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তার কি ধরনের সাজা হবে এখনই তা নিয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলায় দণ্ডের ক্ষেত্রে বিচারক মার্চেন 2016 সালের নির্বাচনের আগে ট্রাম্পের ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে পারেন। আবার ট্রাম্প দোষ স্বীকার না করে মামলার লড়াই চালিয়ে যাওয়ার মতো চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন, সেটিও তিনি বিবেচনায় রাখতে পারেন। জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আর্লি ব্র্যাগ অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে আদালতে কারাদণ্ডের মতো রায়ের আবেদন করবে কিনা সেই বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান। ব্র্যাগের কার্যালয়ে গত নভেম্বরে আদালতে জমা দেওয়া আবেদনে জানিয়েছিলেন ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগ সহ তারা ট্রাম্পের বিরুদ্ধে 437টি অভিযোগ এনেছিলেন। তবে রাইটার্স সব অভিযোগ যাচাই করে দেখতে পারেনি। এখানে ব্যবসায়িক অনেক অভিযোগ রয়েছে যাতে কারাভোগের মতো সাজা দেওয়ার অভিযোগ তেমন নেই। তবে ম্যানহাটন ফৌজদারি আদালতের কিছু রেকর্ড থেকে দেখা যাচ্ছে গত 1 বছর বা তারও কম সময়ের মধ্যে এই আদালতে অন্তত 4 বিবাদীর কারাদণ্ড হয়েছে, ফলে তাদের কারাগারে যেতে হয়েছে। এই 4 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে আবার প্রতারণা ও বড় ধরনের জোচ্চুরির অভিযোগ ছিল। ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ান বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন।
রাশিয়ার হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হলো। রাশিয়া সম্প্রতি মাসগুলোতে ইউক্রেনের দখলকৃত বেশ কয়েকটি এলাকায় পুনর্দখল নিয়েছে। রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনার জন্য যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি পেতে জোরালো আহ্বান জানাচ্ছিল ইউক্রেন, তবে যুক্তরাষ্ট্র তাতে সায় দেয়নি। তাদের আশঙ্কা এতে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে ন্যাটো। চলতি মাসে খরকিভ অঞ্চলে রুশ বাহিনী নতুন করে অভিযান শুরু করার পর এইসব হিসাব নিকাশ পাল্টে গেছে বলে মনে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার একাধিক মার্কিন কর্মকর্তা জানান, খরকিভ অঞ্চলের সুরক্ষার স্বার্থে রাশিয়ার হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা পরই খরকিভে হামলা চালায় রাশিয়া। আজ শুক্রবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে খরকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন। হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। সিনেগোভ বলেন, শত্রুপক্ষ আবার নতুন কৌশল ব্যবহার করেছে। চিকিৎসা কর্মী, উদ্ধারকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছেন। খরকিভের মেয়র ইগোর তেরেখভ স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আরো অনেক আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে একজন সেনা সদস্যও ছিল না, একটি সামরিক সরঞ্জামও ছিল না। তেরেখভ বলছেন, হামলায় আহত মানুষের সংখ্যা 23। রাশিয়ার বেলগোরদ সীমান্তের ওপর পাশে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খরকিভের অবস্থান। খরকিভে নিয়মিতই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে। সম্প্রতি সেখানকার একটি হার্ডওয়্যার স্টোরে রাশিয়ান বিমান হামলায় 16 জন নিহত হয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানান, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো মার্কিন অস্ত্র ব্যবহার করার ব্যাপারে ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্রের যে বিধি নিষেধাজ্ঞাগুলো ছিল তা প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহার করে নিয়েছেন। তবে শুধু খরকিভ অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের স্বার্থে এমনটা করা যাবে। নাম প্রকাশ না করার স্বার্থে এক মার্কিন কর্মকর্তা বলেন, খরকিভ অঞ্চলে হামলার জবাবে পাল্টা হামলার জন্য ইউক্রেন যেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করতে পারে তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দিয়ে যেন ইউক্রেন হামলাকারী বা হামলার প্রচেষ্টাকারী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে। নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি দ্বিতীয় এক মার্কিন কর্মকর্তা রাইটার্সকে নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বুধবারই ইঙ্গিত দিয়েছিলেন, বাইডেন নীতিমালার পরিবর্তন আনতে পারেন। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন সফরে গিয়েছিলেন ব্লিনকেন। বুধবার মলদোভায় সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধক্ষেত্র পাল্টে যাওয়ায় সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর বৈঠককে সামনে রেখে জোট প্রধান জেন্স স্টলটেনবার্গও বারবার বলে আসছেন, সদস্য দেশগুলোর উচিত রাশিয়ার হামলা চালানোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তা পুনর্বিবেচনা করা। হংকং এর গণতন্ত্রপন্থী 14 কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় চীন ও হংকং এর কিছু কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তরে এই ঘোষণা দেয়। হংকং এর উচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গণতন্ত্রপন্থী ওই 14 কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিনে ঐতিহাসিক ওই নাশকতা মামলায় 2 জনকে খালাস দেওয়া হয়। এই রায় শহরটিতে আইনের শাসন ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে এর যে খ্যাতি রয়েছে তাতে আরেকটি বড় ধাক্কা মনে করেন সমালোচকরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, হংকং এর গণতন্ত্রপন্থী সংগঠকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল, অথচ হংকং এর আইনের আওতায় তাদের এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে। ম্যাথু মিলার বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকং এর কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নাশকতা মামলায় যে রায় হয়েছে সেটা হংকং এর ইতিহাসে সবচেয়ে বড়। 3 বছর আগে এক ভোরে শহরটির বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে গণতন্ত্রপন্থী 47 ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল হংকং এর পুলিশ। পরে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে নাশকতা করা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। হংকং এর এই আইন চালু করেছে চীন। ম্যাথু মিলার বলেন, ভিন্নমতের শান্তিপূর্ণ ব্যক্তিদের দমনে অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইনটির ব্যবহার বন্ধ করতে চীন ও হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।